রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন কিছু ঘটনার জন্ম দিচ্ছে যা বিশ্বের বাকবদলের সাক্ষী হয়ে থাকতে পারে। এরকম একটি ঘটনা, রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ পশ্চিমাদের দ্বারা বলা ভালো আমেরিকা এবং তার মিত্র ইউরোপের দেশগুলোর দ্বারা আটকে দেওয়াটা। তারা ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগে রাশিয়ার প্রায় 300 থেকে $350 বিলিয়ন তারা জব্দ করেছে। এই জব্দ করার ফল কি হতে পারে বা ফল কি হতে যাচ্ছে, এর সঙ্গে শুধু জব্দ করেই তারা ক্ষান্ত হয়নি, সেই পয়সাই তারা আবার ইউক্রেন যুদ্ধে বিনিয়োগ করছে। কখনো ইউক্রেনকে লোন হিসেবে দিচ্ছে, কখনো ইউক্রেনের জন্য সেই পয়সা দিয়ে অস্ত্র কেনা হচ্ছে, নানাভাবে বলা হচ্ছে। তো আমরা এই বিষয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে। সিডনি থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলবেন। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের শ্রোতা এবং দর্শকদের অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে রাশিয়ার 300 থেকে $350 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সম্পদ জব্দ করে রেখেছে ইউরোপ এবং আমেরিকা মিলে। এক্ষেত্রে রাশিয়া কি 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 ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বা সেই অর্থ আবার ইউক্রেনকে লোন দেওয়ার কথা চিন্তা করছে, এক্ষেত্রে রাশিয়ার করণীয়টা কি? আচ্ছা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সপ্তাহে আগামীকাল বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ শীর্ষ বৈঠকে তারা সিদ্ধান্ত নেবে যে রাশিয়ার যে বৈদেশিক মুদ্রার যে ভান্ডার যেটা রাখা হয়েছে ইউরোপে, সেটা তারা কিভাবে দখল করতে পারে এবং সেটা ইউক্রেনকে কিভাবে হস্তান্তর করতে পারে তার একটা পথরেখা তারা ওই মিটিংয়ে, আগামীকালের মিটিংয়ে সিদ্ধান্ত নিতে চায়। এখন এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে যে ইউক্রেনে রাশিয়ার যে যুদ্ধটা শুরু হয় সেটা হচ্ছে 2022 সালের 24শে ফেব্রুয়ারি। এটা একটা লিমিটেড একটা অপারেশন, সেটা মনে রাখা দরকার, ফুল ফ্লেজেড যুদ্ধ না। যাই হোক, ওই দিনের পরের দিনই ইউরোপ এবং আমেরিকায় যে সমস্ত ফান্ড, রাশিয়ার ফান্ড রাখা হয়েছিল, সেই ফান্ডগুলো ফ্রিজ করে দেওয়া হয়। এখন এই ফ্রিজের সিদ্ধান্তটা নেয় ইউরোপিয়ান ইউনিয়ন একদিকে, আমেরিকাতেও ওই রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আমি ইউরোপের কথাই বলি। ইউরোপে একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে ইউরোক্লেয়ার। এটা হচ্ছে এটা আমাদের ব্রাসেলসে অবস্থিত, বেলজিয়ামের রাজধানী। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বেলজিয়ামেই কিন্তু নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার। এখন এই ইউরোক্লেয়ারে রাশিয়ার যে অ্যাসেট আছে, সেটা বন্ড আকারেই হোক, সেটা ডেরিভেটিভস আকারে হোক, বা যে আকারেই হোক না কেন, তার পরিমাণ হচ্ছে প্রায় $250 বিলিয়ন। এই $250 বিলিয়ন সেখানে আছে এবং এটাকে বলে সভরেন ফান্ড। সভরেন ফান্ড মানে হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, দেশের একটা টুকরো ওখানে আছে, রাশিয়ার একটা টুকরো, একটা ভূমি ওখানে আছে। আপনি যদি রাশিয়ার একটা অংশটাকে কেটে ওইখানে কাউকে জমা দেন বা কারোর হাতে যে ন্যস্ত রাখেন, তাহলে সেই রকম একটা ব্যাপার যে রাশিয়ার টাকাটা ওখানে রাখা হয়েছে এই বিশ্বাস নিয়ে যে ওই টাকাতে কেউ হাত দিবে না, হামলা করবে না। ঠিক যেরকম আমরা এক দেশ আর এক দেশকে হামলা করি না, বা আরেকজন বা দেশের সীমানা ক্রস করে তাকে তার জমি দখল করে নিই না, এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এই ইউরোক্লেয়ার কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা প্রতিষ্ঠান। তার কারণ হচ্ছে যে ইউরোক্লেয়ার প্রায় পৃথিবীর, শুধু রাশিয়ান না, পৃথিবীর অনেক দেশের সম্পদ তারা ওখানে রাখে। সেখান থেকে যে লভ্যাংশ তারা পায়, সেই লভ্যাংশ তারা পরে দেশকে দেয় এবং এইভাবে একটা ট্রানজ্যাকশনাল বিনিময়ের একটা ঘটনা ঘটে।
তো ইউরোক্লিয়ারের যে পরিমাণ সম্পত্তি বা সম্পদ বা ক্যাপিটাল তারা রেগুলেট করে বা তারা নিয়ন্ত্রণ করে বা ইনভেস্ট করে, তার পরিমাণ হচ্ছে $40 ট্রিলিয়ন। এই অঙ্কটা একটা সাংঘাতিক রকমের অঙ্ক। আপনি চিন্তা করে দেখেন, আমেরিকার যদি জাতীয় গ্রস জিডিপি যদি $30 ট্রিলিয়ন হয়, তাহলে ইউরোক্লিয়ারই ম্যানেজ করছে প্রায় আমেরিকার জিডিপির থেকেও প্রায় 1.2 গুণ, 2 গুণ বা 3 গুণ, এরকম একটা পরিমাণ। এই অর্থটা সবাই ওখানে রাখে এই বিশ্বাসে যে ওই অর্থতে কেউ হাত দিবে না, এবং যখনই কোনো দেশ সেই অর্থটা ফেরত চায় তখনই ইউরোক্লিয়ারের নিয়ম হচ্ছে যে ওই টাকাটা ফেরত দিতে হবে। এখন 2022 সালের পরে প্রথমে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওই ফান্ডটা, রাশিয়ার যে ফান্ডটা, ওই ফান্ডটা ফ্রিজ করে দেওয়া হলো। ফ্রিজ মানে রাশিয়া ওখানে হাত দিতে পারবে না, উইথড্র করতে পারবে না ওই টাকা, কিন্তু ওই টাকাটা ইনট্যাক্ট থাকবে ওই ইউরোক্লিয়ারের ফান্ডে। এখন এরপরে নানা বিবর্তনের মধ্যে দিয়ে গেছে, এবং এক পর্যায়ে বিশেষ করে এই বছরের এবং এই মাসে, ডিসেম্বর মাসের বোধহয় প্রথম দিকে ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দরা ঠিক করলো, বিশেষ করে স্ট্যামার ব্রিটেনের, মার্চ জার্মানির, ম্যাক্রন ফ্রান্সের, এবং উর্সুলা ভন ডার লেইন ইউরোপিয়ান ইউনিয়নের, যিনি কায়লা কালাস, যে সে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলতে পারি আমরা। এরা সবাই মিলে ঠিক করলো যে ওই ফান্ডটা মানে সাময়িকভাবে নয়, ওটাকে ফ্রিজ করতে হবে পার্মানেন্টলি, একেবারে স্থায়ীভাবে। তার মানে রাশিয়া স্থায়ীভাবে ওই টাকাটা নিতে পারবে না, কখনোই উইথড্র করতে পারবে না। এবং এটা কি হবে, এই টাকাটা লোন হিসেবে দেওয়া হবে। এই টাকাটা লোন, এটা হবে কোল্যাটারাল, তার মানে এটা একটা বন্ধকি টাকার মতো। ওই টাকাটা থাকবে ওখানে, তার এগেইনস্টে ইউক্রেনকে ওই সমপরিমাণ অর্থের লোন দেওয়া হবে, এবং এই লোনটা দেওয়া হবে ওই বিশ্বাসে যে যদি ইউক্রেন দিতে না পারে তাহলে তখন ওই রাশিয়ার ওই অ্যাসেটটা, ওই ক্যাপিটালটা, পুঁজিটা নিয়ে সেটা পরিশোধ করতে হবে। এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের ভেতরে গেছে। এটাকে একেবারে ডাহা চুরি ছাড়া আর কিছু বলা যায় না, এমনকি ডাকাতিও আপনি বলতে পারেন, যে একটা দেশের সম্পদ। হ্যাঁ বলুন। একটা দেশের সম্পদ আপনি ফেরত দেবেন কথা দিয়ে রাখলেন, এবং আপনার মনে হলো যে না, এখন ওকে ফেরত দেবো না, কারণ ও যে কাজটি করছে সেটি অন্যায়, এর থেকে ওকে বিরত রাখার জন্য ওর পয়সা ফেরত দেবো না। এইটাকে তো আসলেই চুরি বা ডাকাতি যাই বলি না কেন, যে নামে সেটাই বলা যায়। কিন্তু রাশিয়া তো পুরো জিনিসটা দেখছে, বুঝতে পারছে, এবং এটা তার সার্বভৌম ফান্ড। এই ফান্ডের অর্থ আটকে রাখার জন্য রাশিয়া কি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে বা কোনো কিছু ভাবছে? হ্যাঁ, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন যে এই ঘটনাটা ঘটাচ্ছে এবং ওই টাকাটা চুরি করে নেওয়ার পরিকল্পনা করছে আগামীকাল, হ্যাঁ, রাশিয়া ইতিমধ্যে একটা ব্যবস্থা নিয়েছে। তাদের সেন্ট্রাল ব্যাংক, রাশিয়ার যে সেন্ট্রাল ব্যাংক আছে, আমাদের যেরকম বাংলাদেশ ব্যাংক, আমেরিকার যেরকম ফেডারেল ব্যাংক, সেরকম রাশিয়ার ব্যাংকও ইতিমধ্যে একটা কোর্ট কেস করেছে, এবং সেই কোর্ট কেস করেছে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে না। যেহেতু টাকাটা জমা ছিল ইউরোক্লিয়ারে, সেহেতু রাশিয়া ইউরোক্লিয়ারকে বলেছে যে ওই টাকাটা আমাকে ফেরত দাও। এই মর্মে একটা কেস করা হয়েছে মস্কোর একটা কোর্টে, ইনভেস্টমেন্ট কোর্টে, ইনভেস্টমেন্ট নিয়ে যারা যে কোর্ট ডিল করে তার সেই কোর্টে এখন এই কেসটা হয়েছে। এবং যারা স্পেশালিস্ট, এমনকি ইউরোক্লিয়ারের যারা আইনজীবী আছে, তারা বলছে যে এটা অত্যন্ত একটা রিস্কি একটা ব্যাপার, এবং এটা যে কতটুকু রিস্কি এবং সেটা যে সবাইকে কতটুকু সচেতন করছে তার প্রমাণ হচ্ছে যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী এবং ইউরোক্লিয়ারের যিনি হেড সিইও, তারা সবাই বলছে, তাদের আইনগত পরামর্শ নিয়ে বলছে যে এটার মতো রিস্কি হতে পারে না, এবং
রাশিয়া যদি কেস করে তাহলে সেই কেসে রাশিয়া অবশ্যই জিতবে। যদি একটা রেশনাল একটা কোর্ট হয়, একটা প্রজ্ঞাভিত্তিক একটা কোর্ট হয়, একপেশে কোর্ট যদি না হয় তাহলে রাশিয়া জিতবে। এবং সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সবই তো ট্রাস্টের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, আস্থার ব্যাপার। আমি একটা টাকা আপনার কাছে জমা রাখবো এই বিশ্বাস নিয়ে যে আপনি এটা ফেরত দিবেন। সুতরাং সবচেয়ে বড় ক্ষতি হবে যে গ্লোবাল ইকোনমিক সিস্টেমটা ইতিমধ্যে দাঁড় করানো হয়েছে, সেই সিস্টেমের উপরে বিশ্বাস বোধটা আর থাকবে না। তার মানে হচ্ছে আপনি দেখেন যদি, এবং প্রত্যেকটা দেশেরই কিন্তু এরকম সভারেন ফান্ড বা পুঁজি বা সম্পদ রাখা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়েছিল 1944 সালে ব্রেটেন উডের, যেমন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যাকে বলি আমরা, ওয়ার্ল্ড ব্যাংক, এই এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, এই যে স্ট্রাকচারটা, জি, এই যে সংস্থাটা তৈরি, এই যে একটা স্ট্রাকচার কাঠামো তৈরি করা হয়েছিল, সেই কাঠামোটা কিন্তু কাজই করে বিশ্বাসের উপরে। প্রতিটি দেশই বিশ্বাস করে যে আমার সম্পদ আমি যেখানেই রাখি না কেন সেই সম্পদটা আমি ফেরত পাবো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ এমন পথে, মানে গোলপোস্ট সরিয়ে তারা এমন ভাবে এটাকে করেছে, তারা বলছে যে ইউরোপ হচ্ছে এখন বর্তমানে ইকোনমিক এমার্জেন্সিতে আছে, এমার্জেন্সি মানে একটা বিপদ সংকুল অবস্থায় আছে, সেই জন্যে আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। অথচ দেখেন ইউক্রেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো মেম্বার না, ইউক্রেনের সাথে ইউরোপের সেই ধরনের কোনো অর্থনৈতিক লেনদেনের ব্যাপারও নেই। সে যে লেনদেনটা হচ্ছে সেটা ইউরোপই দিচ্ছে ইউক্রেনকে। এই পর্যন্ত ইউক্রেনকে দিয়েছে তারা $245 বিলিয়ন এই পর্যন্ত শুধু ইউরোপই দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন যে ইউক্রেনকে ওই যুদ্ধটাকে টিকিয়ে রাখার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং যে ডিপ স্টেট আছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভেতরে, সেই ডিপ স্টেট কিভাবে এই যুদ্ধটাকে আরো কন্টিনিউ করতে যাচ্ছে। এই টাকাটা যদি ইউক্রেনের হাতে যায় তাহলে প্রথমে হবে এটা একটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইউক্রেনের প্রতিটা রাষ্ট্র নায়কেরা এবং যারা মন্ত্রিসভায় আছে তারা প্রত্যেকে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, এবং এই দুর্নীতিতে টাকাটা বেশ প্রায় 20% ওখানে যাবে, বাকিটা অস্ত্রশস্ত্র কেনার জন্য, এবং সেটাও 1 বছর বা 1.5 বছরের বেশি টিকবে না। এইরকম একটা পরিস্থিতিকে জিয়ে রাখার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন সর্বতোভাবে চেষ্টা করছে, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে দুর্বল করা, রাশিয়া যেন পরাজিত হয়, তার স্ট্র্যাটেজিক ডিফিট যেন সম্পূর্ণ হয়, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে তারা এই আমরা এই প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশ তো তার ফরেন কারেন্সি রিজার্ভকে আমেরিকার এক্সচেকারে রাখে, কিংবা ইউরোপে কেউ ইউরোতে, কেউ ডলারে, কেউ পাউন্ডে, কেউ তাদের বন্ড কিনে রাখে। এই দেশগুলো, যার মধ্যে চীন, জাপান এবং আরব দেশগুলো আছে, তাছাড়া ছোট বড় সব দেশই তাদের ফরেন কারেন্সি রিজার্ভকে ডলারে কিংবা ইউরোতে বিভিন্ন ফরম্যাটে রেখে দেয়। তো এই ক্ষেত্রে তাদের এই যে ঘটনাটা ইউরোপীয় ইউনিয়ন ঘটাতে যাচ্ছে, যে রাশিয়ার নিজস্ব তার সার্বভৌম ফান্ড সেটাকে আটকে দিয়ে আপনার সেইটাই আবার ইউক্রেনকে, সে যার সঙ্গে লড়াই করছে তাকেই তাই এই অর্থ দেয়া, এক্ষেত্রে ওই দেশগুলোর প্রতিক্রিয়াটা কি? ওই দেশের, হ্যাঁ, খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে যেমন ধরেন ইতিমধ্যে বেশ কিছু দেশ কিন্তু এর বিরোধিতা করেছে। তার ভেতরে আপনি ধরতে পারেন ইটালি বিরোধিতা করেছে, মাল্টা বিরোধিতা করেছে, হাঙ্গেরি করেছে, চেক করেছে, চেক রিপাবলিক, স্লোভাকিয়া করেছে, তারপরে আরো বেশ কিছু দেশ করেছে যারা এটাতে হ্যাপি না। ইভেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটাকে একটা বিপজ্জনক একটা পদক্ষেপ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন, এবং আমেরিকার অনেক প্রতিষ্ঠান এবং বিশ্ব প্রতিষ্ঠানও যেমন IMF বা ওয়ার্ল্ড ব্যাংক তারাও কিন্তু ঘোষণা দিয়ে বলেছে যে এটা একটা খারাপ একটা দৃষ্টান্ত হবে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার জন্য, এবং এটা যেন ইউরোপিয়ান ইউনিয়ন করে না। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন মেম্বার দেশ, রাষ্ট্র 27টি দেশ,
এবং সেখানে দেখা গেছে যে প্রায় 7 থেকে 8টা দেশ এর বিরোধিতা করছে। কিন্তু এটা বিরোধিতা করার করে এটাকে ভণ্ড করার জন্য বা এটাকে বাতিল করার জন্য প্রয়োজন হবে 70% ভোট। তার মানে তার মানে হচ্ছে যে প্রায় 14টা বা 15টা 17টা দেশ এর বিরোধিতা না করলে ওটা বাতিল হবে না। ওই সিদ্ধান্ত তারা নেবে এবং ওই টাকাটা রাশিয়ার টাকাটা চুরি করবে, চুরি করে ইউক্রেনের হাতে তুলে দেবে। এটাই হচ্ছে এখন বর্তমানে রিয়ালিটি, এখন বাস্তবতা। এখন আমরা জানি না কালকে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু এটা কিন্তু আরেকটা জিনিস তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থা সৃষ্টি হয়েছিল 1944 সালে, তার উপরে আস্থাটা কমে যাচ্ছে। এবং সেই কমাটা কিন্তু শুরু হয়েছিল 2009 সাল থেকে, যখন ব্রিক্স নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হলো। সেটা কিন্তু এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে এইটা চিন্তা করেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে না, একটা বিকল্প একটা অর্থনৈতিক একটা ব্যবস্থা গড়ে না তুললে তৃতীয় আমি ওই প্রসঙ্গটাই আসছি, যে আপনি যে ব্রিক্সের কথা বললেন, যে এখন ইউক্রেন রাশিয়ার এই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আদৌ ভালো নয়, এই ধরনের অভিজ্ঞতার ফলে তাহলে সেখান থেকেই কি এই ডলার বা ইউরোর বিকল্প হিসেবে ব্রিক্স মুদ্রার চিন্তাভাবনা আরও জোরদার হলো, এবং দ্রুত সেটা বলা হচ্ছে যে 2026 সালে ব্রিক্সের বিকল্প মুদ্রা আসতে পারে। এটা কি সেই তার একটি বড় কারণ এই ইউক্রেনের ঘটনা? ইউক্রেনের এই ঘটনাটা ধরুন হয়তো রাশিয়া বা যারা এবং চীন এবং ভারত এবং ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা, তারা কিন্তু ইউক্রেনের এই যে ঘটনাটা ঘটবে সেটা তারা জানতো না, কিন্তু এটা জানতো যে অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে, সেই অর্থনৈতিক ব্যবস্থা পুরনো হয়ে গেছে। কারণ ইতিমধ্যে এই সমস্ত দেশগুলো, যে দেশগুলোর নাম আমি করলাম, সেই দেশগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং তারা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় অনেক বড় ভূমিকা পালন করছে। যেমন চীন, যেমন রাশিয়া, ভারত এবং ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা, তারা তো এখন একটা বড় ইকোনমিক্যাল একটা হাব হয়েছে। তাদের গ্রোথ, প্রবৃদ্ধি অনেক বেশি। আজকে আপনি যদি জার্মানি বা ইউরোপের সাথে তুলনা করে দেখেন, তাহলে সেখানে গ্রোথ হচ্ছে 1%, এবং কিছু কিছু দেশ আছে যেখানে গ্রোথ হচ্ছে মাইনাস। অথচ এই ব্রিক্স এর সাথে যে দেশগুলো আছে, তাদের গ্রোথ হচ্ছে 2% থেকে 4, এমনকি 7 পর্যন্ত। ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে 6.5, 6.5। চীনের গ্রোথ হচ্ছে 4.5। এইভাবে ব্রাজিলের হচ্ছে 2.3। এইভাবে দেখা যাচ্ছে যে এই দেশগুলোই ভালো করছে অর্থনৈতিকভাবে, কিন্তু যেহেতু ডলারের একটা প্রতিপত্তি আছে এবং আধিপত্য আছে এবং সবকিছুই, সব ট্রানজ্যাকশন গুলোই ডলারের মাধ্যমে হয়। আপনি কল্পনা করে দেখেন, তেলের ক্ষেত্রে 100% যে সমস্ত আমদানি রপ্তানি হচ্ছে তেল, তার 100 ভাগই হচ্ছে ডলারে। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একই ব্যাপার। আমেরিকায় যত ট্রানজ্যাকশন হচ্ছে তার 90% হচ্ছে ডলারে। এইভাবে আপনি যদি সমস্ত ডিস্ট্রিবিউশনটা দেখেন, ডলার কিভাবে তার প্রতিপত্তিটা ক্রিয়েট করেছে এক্সচেঞ্জে, তারপরে এমনকি ট্রানজ্যাকশনে, এবং এক দেশের অর্থ আর এক দেশে ট্রান্সফার করার জন্য যে সুইফট ব্যবস্থা, সেটাও ডলারের মাধ্যমে। অর্থাৎ ডলারের এই যে আধিপত্য এবং নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার উপরে, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। সুতরাং এবং আমেরিকা এবং অন্যান্য দেশ কিন্তু এই ডলারকে একটা হাতিয়ার হিসেবে ভূকৌশলগত রাজনীতিতে ব্যবহার করে থাকে। সেইটাই হচ্ছে আর একটা বড় বিপদ। জাস্ট এই একটা এক্সাম্পল, এই যে রাশিয়ার যে অ্যাসেটটা, সেটা তারা এখন এটা ভূকৌশলগত রাজনীতির কারণে, কোনো অর্থনৈতিক কারণের জন্য নয়, এটা তারা এখন ইউক্রেনের খাতে অস্ত্র করছে। সুতরাং একটা অল্টারনেটিভ একটা ব্যবস্থার চিন্তা 2009 সাল থেকে ব্রিক্স প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের লক্ষ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ডলারকে বাইপাস করে দেশীয় মুদ্রায় কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় তার একটা ব্যবস্থা করা, এবং সেটা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যেমন রাশিয়ার সাথে চীনের যে বাণিজ্য হচ্ছে, এখন 99% হচ্ছে দেশীয় কারেন্সিতে, রুবল এবং ইউয়ানে।
রাশিয়ার সাথে ভারতের যে ট্রানজাকশন হচ্ছে, বাণিজ্য হচ্ছে, সেখানে প্রায় 50 থেকে 60 ভাগ হচ্ছে রুপি এবং রুবলে। ঠিক এইভাবে ইরানের সাথে চীনের, ইরানের সাথে রাশিয়ার সাথে ব্রাজিলের সাথে চীনের এই যে আদান প্রদানটা, এবং সাউথ আফ্রিকার সাথে এই আদান প্রদানটা হচ্ছে অল্টারনেটিভ তাদের নিজস্ব দেশীয় মুদ্রায়। সুতরাং এটা একটা বড় একটা বিষয়, ভাবার বিষয়। এটা হচ্ছে এক। এবং আপনি যদি ডোনাল্ড ট্রাম্প যখন বিতর্ক করছিল কামালা হ্যারিসের সাথে প্রার্থী হিসেবে এবং প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করার সময়, তিনি তখন বলেছিলেন যে এই ব্রিক্সকে ধ্বংস না করা পর্যন্ত আমেরিকার ডলারের নিরাপত্তা রক্ষা করা যাবে না, সুতরাং ব্রিক্সকে ধ্বংস করতে হবে। সুতরাং এইরকম একটা পরিস্থিতি। সুতরাং আঞ্চলিক অর্থ মুদ্রা দিয়ে বাণিজ্য করা, এটা হলো এক। আর একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল এবং বিনিময়ের ক্ষেত্রে একটা মুদ্রা ব্যবহার করা। এবং সেই মুদ্রাকে তারা এখন যেটা করেছে সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক, একটা অনলাইন একটা মুদ্রার মতো একটা ব্যবস্থা। সেই ব্যবস্থাটা এখনো ওইভাবে জোরদার হয়নি, কিন্তু তারা বলছে যে এই মুদ্রার নাম হবে ইউনিট। এখন পর্যন্ত এটা ইউনিট বলছে তারা। এবং এই ইউনিটটা 40% এই ইউনিটকে সাপোর্ট করবে গোল্ড, আর বাকিটা করবে দেশীয় মুদ্রা। সুতরাং এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এবং এটা ওই যে খুব টেকনিক্যালি আমি যাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে যে একটা বড় ফান্ড থাকবে, সেই ফান্ডটা পরে শাখা প্রশাখা গজিয়ে তারা মানে বিস্তার করে তারা বিভিন্ন দেশে এই মুদ্রার বিনিময় যেন সম্পন্ন হয়, এবং প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যেন এর সাথে সংযুক্ত করা সম্ভব হয়, যেন কোনো রকমের স্যাংশন। এবং আপনি জানেন যে আমেরিকা এই পর্যন্ত তৃতীয় বিশ্বের প্রায় 20% দেশের উপরে নানা ধরনের স্যাংশন আছে। তারা নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে, যেমন আফগানিস্তানের, ইরানের, সিরিয়ার, তারপরে হচ্ছে ভেনেজুয়েলার, কিউবার, নিকারাগুয়ার, এদের ফান্ড ফ্রিজ করে দিয়েছে আমেরিকা ডলারের কারণে। এই ডলারটাকে মাধ্যম হিসেবে যেহেতু এই সমস্ত দেশ ব্যবহার করে, সুতরাং এই এক্সচেঞ্জ এবং বিনিয়োগের ক্ষেত্রেও একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছে ব্রিক্স। আপনারা জানেন যে ব্রিক্স একটা ব্যাংক তৈরি করেছে যার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাইয়ে, এবং এই ব্যাংক থেকে প্রতিটি ব্রিক্সের সদস্য দেশ অর্থ নিতে পারে তার দেশের বিনিয়োগের জন্য। যেমন $1 বিলিয়ন সাউথ আফ্রিকা পেয়েছে তার পানি সংস্কার এবং প্রত্যেকটা শহরে পানি সংস্কারের যে ব্যবস্থাটা তারা করতে চায়, তার জন্য $1 বিলিয়ন তারা পেয়েছে। 40 থেকে 50টা প্রজেক্ট এই ব্যাংকের আওতায় চলছে, এবং সেখানে বিভিন্ন দেশের, ইথিওপিয়া থেকে শুরু করে যে সমস্ত দেশ এই ব্রিক্সের সদস্য, তারা এই সুবিধাটা ভোগ করছে। মানে কোনো ব্যতিক্রম ছাড়া, সেখানে কোনো কন্ডিশন নাই, যেরকম IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের নানা ধরনের কন্ডিশন থাকে, এবং সেই কন্ডিশনগুলো কিন্তু আরোপ করে বিশেষ করে আমেরিকা। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন IMF এর প্রেসিডেন্ট সবসময় এই পর্যন্ত তার উৎপত্তি থেকে শুরু করে, এই প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত আমেরিকান, এবং একমাত্র আমেরিকারই ভিটো দেওয়ার অধিকার আছে। যে কোনো সিদ্ধান্তের IMF এর উপরে আমেরিকা ভিটো দিতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকেরও একই অবস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের যিনি হেড, তিনি ইউরোপিয়ান একজন হবেন, এবং সেখানেও কিন্তু আমেরিকার ভিটো দেওয়ার অধিকার আছে, অন্য কোনো দেশের নেই। সুতরাং এইরকম একটা ইকোনমিক সিস্টেমটাকে একটা পাল্টে দিয়ে নতুন একটা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে চায় ব্রিক্স। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি ব্যক্তিগতভাবে, যা আপনার দীর্ঘ অভিজ্ঞতা প্রজ্ঞা দিয়ে, আপনি কতটুকু মনে করেন যে ব্রিক্সের এই যে নতুন মুদ্রা ব্যবস্থা সফল হতে পারে, এক অল্প কথায়? হ্যাঁ, ব্রিক্সের নানা সমস্যা আছে, বিভিন্ন দেশ আছে, এখানে তাদের রাজনৈতিক
অর্থনৈতিক ব্যবস্থা ভিন্ন ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত সমস্যা আছে। রাজনৈতিকভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংঘর্ষ হয়েছে অতীতে এবং এখনো সেখানে উত্তেজনা আছে। আমি একটাই উদাহরণ দিতে পারি, ভারতের সাথে চীনের। কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থাটা তারা করছে, এই যে ইলেকট্রনিক এবং ডিজিটাল যে একটা মুদ্রা তারা ইন্ট্রোডিউস করেছে, আমার মনে হয় যে এটার ভবিষ্যৎ খুবই ভালো, এই কারণে যে এটা গ্রহণ করে নিচ্ছে প্রতিটা ব্রিক্সের দেশ। এবং ব্রিক্স কেবল ওই যে 5টা দেশের ভেতরে আজকে সীমাবদ্ধ নেই, আজকে কিন্তু ব্রিক্সের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে প্রায় 12টা কি 15টা, আমার ঠিক কাউন্ট আমার মনে নাই, কিন্তু ওই রকম একটা সংখ্যা এখন আছে। সুতরাং আমার মনে হয় যে ব্রিক্স, যেহেতু ওখানে কোনো কন্ডিশন অ্যাটাচ নাই, কোনো একটা দেশ প্রাধান্য বিস্তার করে না, সেহেতু আমার মনে হয় যে ব্রিক্সের ভবিষ্যৎ, বিশেষ করে এই মুদ্রা যেটা তারা ফ্লোট করেছে, যারা শুরু করেছে, সেটার ভবিষ্যৎ আমি মনে করি যে খুবই ভালো। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক খান, আপনার আমাদের মূল্যবান সময় দিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণ। আমরা জানতে চাই এ বিষয়ে আপনাদের মতামত। আপনারা জানিয়ে দিন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।